আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা গুচ্ছের জন্য লাস্ট পে করতেছিলাম। চলো শুরু করা যাক। দেখো, ফিজিক্সটা ওইভাবে তোমার বেসিক্যালি বইটা লাগে না, কিন্তু এমন এমন জায়গা আছে যে জিনিসগুলোর জন্য বইটা পড়তে হবে, কারণ এই জিনিসগুলো শেষ মুহূর্তে তোমরা ধরতে পারবে না আর বই থেকে পড়ার এনার্জিও থাকবে না, যার কারণে আমরা মূলত তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা কিন্তু সবাই জানি যে কাজ ইকুয়াল টু হচ্ছে কি বল গুণন সরণ, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এই মাত্রাটা ভাই ইম্পর্টেন্ট, জাস্ট এতটুকু তোমার আমাকে বলা, কারণ এটা তোমরা জানো সবাই যে কিভাবে বের করতে হয়। এই যে এখানে দেওয়া আছে দেখো, যে বল গুণন সরণ, এটা কিন্তু হচ্ছে বলের একক, আর এই যে সরণের একক হচ্ছে এল। তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স টু, এমন ভাবে পড়বা যাতে এই জিনিসগুলো আর বের করতে না হয় পরীক্ষার হলে, যাতে দেখলেই বুঝতে পারো। তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই জন্য দেখাইলাম জিনিসটা তোমাদেরকে। আর একটা কোশ্চেন আছে যে তুমি ধরো একটা পাথরকে ঘুরাচ্ছ দড়ির সাহায্যে, মাথায় একটা কিছু দিয়ে ঘুরাচ্ছ, এখানে কি কোনো কাজ হবে? যেহেতু অবস্থানের পরিবর্তন হবে না, কাজ হবে না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। বুঝতে পারছো? আর ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ, এই জিনিসটা একটা আছে, জানো তো? এইটা কিন্তু এমসিকিউতে দিয়ে দিবে। এটা হচ্ছে কি ধনাত্মক কাজের ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে যে গ্রেটার দ্যান ইকুয়ালটা কোথায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে জিরো সমান এবং জিরোর থেকে বড়। আর যদি বলে ঋণাত্মক কাজের ক্ষেত্রে কি হবে, তাহলে এটা হবে 90 ডিগ্রি হবে, মানে 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির সমান এবং 180 ডিগ্রির থেকে ছোট। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে কোথায় এই চিহ্নটা আছে। বুঝতে পারছো? থিতাটা কোথায়। তাহলে ধনাত্মক কাজ দেখলাম, ঋণাত্মক কাজ দেখলাম। আর জিএসটিতে যারা ম্যাথের জন্য একদম টোটালি ডেডিকেটেড ভাই, তাদের ক্ষেত্রে বলতেছি যে আগে একটা শিট নিশ্চয়ন করো, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট টাইপ সেগুলো করতে হবে। তোমার ওই ধরনের কোনো ম্যাথ করে খামাখা সময় নষ্ট করার টাইম নেই। যদি শেষে তুমি সময় পাও তবে অ্যাটেন্ড করবা। তুমি একটা 55 পেয়ে আগে সিট একটা নিশ্চয়ন করো, যে তোমার 55টা হইছে। বুঝতে পারছো? আগে সিট নিশ্চয়ন করো, তারপরে তুমি ভালো র্যাঙ্কের দিকে করো। আচ্ছা, আমাদের এখানে বলছিল, আর যে কোশ্চেনটা পড়বো সেই কোশ্চেনটার উপরে আমি জিনিসগুলো দাগাই নেব, যে 150 কেজি, তার মানে এটা হচ্ছে এম। আমরা মনে রাখবো যে এটা এম। যখন এই জিনিসগুলো লিখবা উপরে, তখন অটোমেটিকলি সূত্রটা তোমার মাথায় এসে যাবে। আর শুধুমাত্র যদি পড়ে যাও, তাহলে সূত্রটা আনতে পারবা না, আর সূত্র না আনলে তো কিছু হবে না। তাহলে এখানে 150 কেজি, এখানে 50 কেজি, আমরা বুঝতে পারলাম যেখানে 200 কেজি একটা মোট ভরটা। এখানে 4 মিটার দীর্ঘ একটা সিঁড়ি, তার মানে আমরা এটা বুঝতে পারতেছি যে তোমার লম্বাটা প্রস্থ না কিন্তু, যদি সিঁড়িটি দেয়ালের সাথে একটা কোণ দিছে 60 ডিগ্রি কোণে এবং আনুভূমিকের সাথে মানে দুটা কোণই সমান দিছে, সেই ক্ষেত্রে কাজ কতটুকু হবে? আমরা কাজের ক্ষেত্রে একটাই সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন এফটা কি? এফটা হচ্ছে বল, আর আমাদের এখানে দেওয়া আছে ভর। তাহলে এফ থেকে আগে এমজি করতে হবে। ভর আছে 200, এটাকে 9.8 দ্বারা গুণ করতে হবে। আর এখানে আমরা পাইলাম কত? 4। এসটা সরণটা, সরণ হচ্ছে কত? 4। আর কস 60 ডিগ্রি, মানে আনুভূমিকটা তলটা এখানে এইটাই কল্পনা করতেছে এরা। আর যেটাই হোক তোমার তো সুবিধা, কারণ দুইটাই দিয়ে দিছে 60 ডিগ্রি, একটা নিলেই হচ্ছে। তার মানে এই ক্যালকুলেশনটা করে দেখা গেল 3920। ক্যালকুলেশনটা কি? এটা কিন্তু ইজি ক্যালকুলেশন। এই যে 0.5 মানে হচ্ছে হাফ, তাহলে 200-কে হাফ, মানে 200 উপরে নিচে হাফ, মানে নিচে 2, তাহলে এটাকে আমরা 100 বলতে পারি। 100-কে যখন আমরা 9.8 দ্বারা গুণ করবো, সেটা হচ্ছে 980। তার মানে 980-কে 4 দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু ক্যালকুলেশন জটিল করে ফেলি, কিন্তু ক্যালকুলেশন জটিল না। এই অঙ্কটা কিন্তু লাগবে, মাস্ট। দেখো, ফিজিক্সের একটা সুবিধা কি, অনেক কিছু স্কিপ করা যায়। আর এটা তো তোমার মেডিকেল না যে তোমাকে ধরে ধরে প্রতিটা লাইন পড়তে হবে। যতটুকু দরকার, যতটুকু লাগবে, যেটা আসবে সেটাই পড়বো। যেটা বললাম একটু আগে, যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কর্তৃক কৃতকাজ শূন্য হয়, এটা একটু মাথায় রাখবা, ইম্পর্টেন্ট জিনিসটা। দেখো, আমরা অনেক কিছু স্কিপ দিচ্ছি। এখানে একটা বিষয় আছে যে অভিকর্ষ বল দ্বারা কাজ, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কাজ। অভিকর্ষ নামটা কি ছোট, না স্থিতিস্থাপক নামটা ছোট? তাহলে অভিকর্ষ নামটা ছোট, সেই ক্ষেত্রে হবে সমানুপাতিক। আর স্থিতিস্থাপক নামটা অভিকর্ষের তুলনায় তুলনামূলক একটু বড় লাগতেছে না? স্থিতিস্থাপক আর অভিকর্ষ, মানে যেই নামটা শুনতে বড় লাগতেছে, সেইটা হবে এক্স স্কোয়ার, মানে ডাব্লু সমানুপাতিক এক্স স্কোয়ার, আর একটা আছে ডাব্লু সমানুপাতিক এক্স। কোনটা এক্স আর কোনটা এক্স স্কোয়ার? এই যে ডাব্লু সমানুপাতিক এক্স বা অথবা এইচ যে জিনিসটা দিছে, এইটা হচ্ছে অভিকর্ষের ক্ষেত্রে।
আর যদি বলে যে স্থিতিস্থাপক বলের ক্ষেত্রে কি হবে, নাম বড় এই জন্য এখানটা জাস্ট স্কোয়ার হবে এইচ এর উপর, ডাব্লিউ সমানুপাতিক এইচ স্কোয়ার। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা ভুল করে থাকি। স্প্রিং এর ইয়া তো জানো নাকি, কে ইকুয়াল টু এফ ভাগ এক্স, আর কাজ হচ্ছে কি মানে সঞ্চিত শক্তি যেটা হাফ অফ কে এক্স স্কোয়ার, এই সূত্রগুলো একটু মনে রাখবা। আর এই জিনিসটা কি বলবো, এটা এতটা পরিমাণ আসে জিএসটিতে বলার মতন নয়। স্প্রিং এর দৈর্ঘ্যের উপর, জ্যামিতিক গঠনের উপর, আর পদার্থের স্থিতিস্থাপকতার উপর, এটাকে আমরা প্রকৃতিও বলতে পারি, গঠন অথবা প্রকৃতি এই আকারে কিন্তু থাকতে পারে, যে জ্যামিতিক গঠনের উপর বা প্রকৃতির উপর। তাহলে এই তিনটা অপশন একটু খেয়াল রাখবা, কারণ স্প্রিং ধ্রুবকটা কিসের উপর নির্ভর করে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা 100% একদম এবার এসে যেতে পারে। বুঝতে পারছো? দেখো এগুলো আর লাগবে না তেমন। এই যে আমি একটু আগে যেটা বললাম এইটা নাকি, হ্যাঁ দেখো আমি এখানে মুখে বলছিলাম, এখানে দেখাচ্ছি ডাব্লু সমানুপাতিক এক্স, ডাব্লু সমানুপাতিক এক্স স্কোয়ার, কোনটা স্থিতিস্থাপক দ্বারা কোনটা অভিকর্ষ দ্বারা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে দেখো একটা ছোট্ট ম্যাথ দিছে, যে একটা ঘোড়া ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 120 নিউটন বল প্রয়োগ করে একটা বস্তুকে টেনে 2 মিটার/সেকেন্ড বেগে সরাতে পারে। 5 মিনিটে ঘোড়াটা কতটুকু কাজ করবে? এখানে তো ভাই বিশদভাবে লাস্ট ভিউ আলোচনা করার কিচ্ছু নাই। এখন তোমরা ভাববা যে আমি ওইভাবে পড়াচ্ছি না, জাস্ট আমরা জানা জিনিসগুলোই পড়তেছি। তুমি জানা জিনিসগুলোই দেখো, তোমার রিভাইজ হচ্ছে, দেখবা এই জানা জিনিসই পারবা না। এটা ম্যাক্সিমাম আমার ক্ষেত্রে হয়েছিল। এই জন্য বলতেছি যে ক্লাসটা ইম্পর্টেন্ট অনেক, কারণ এখানে তোমার রিভাইজ হচ্ছে। তুমি যদিও পারো, তোমার জিনিসটা রিভাইজ হচ্ছে, কারণ হাতে নাতে যতক্ষণ না করতেছো পরীক্ষা হলে পারবা না। আমরা জানি এই যে কাজ মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন দেখো এখানে কিন্তু বল দেওয়া আছে, তার মানে আমরা এফ পাইলাম, এফ এর কাজ হয়ে গেল। এখন সরণ কি দেওয়া আছে? এফ এস না, দেওয়া নেই। বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে কি সরণ বের করা কঠিন? তাহলে এস ইকুয়াল টু ভিটি, সেইটাই করছে। 5 মিনিট সমান হচ্ছে কত? 300 সেকেন্ড, 5 × 60। আর এখানে বেগ হচ্ছে 2, তাহলে এইটাকে গুণ করলে কত হচ্ছে? 600। তাহলে এফ এস। এখন কস 30-র মান কত ডিগ্রি? এটা কিন্তু একটা ভগ্নাংশ এসে যায়। এখন আমরা জানি কস 30-র মান হচ্ছে কত? কস 60-র মান যদি হাফ হয়, তাহলে এটার উল্টাটা হচ্ছে প্রথমের দিকেটা, মানে √3/2। তার মানে এই ক্যালকুলেশনটা আমরা বাদ দিয়ে করব। আমরা অনেকেই ক্যালকুলেশনের ভয়ে যে এই ম্যাথ বাদ, কিন্তু আসে যায় তো এই ধরনের ম্যাথগুলো। তাহলে তুমি এই ক্যালকুলেশন বাদ দিয়ে আগে এই জিনিসটা ক্যালকুলেশন করো। তাহলে 6×72, যখনই দেখলা 7-এর ঘর আর এইটা একটা ফ্র্যাকশনাল নাম্বার, তার মানে জিনিসটা কমে যাবে, কখনো বাড়বে না। তখনই তুমি অপশন থেকে জিনিসটা দিয়ে দিবা, যে যেহেতু 6/72 আমাকে নিচে দিতে হবে। কত নিচে? এই যে 6-এর ঘরে 6.2। আর অপশনে কিন্তু এতটা খুব পার্থক্য থাকবে না যে 6.3, 6.2 এই ধরনের, 6, 7 এই ধরনের থাকবে। এই জন্য টেকনিক্যালি জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে পরীক্ষার হলে, বুঝতে পারছো? আচ্ছা, আমাদের এইখানে কিছু নেই আর তেমন। আর একটা যে কথা বলে রাখি, যে এখানে বলছে যে টর্ক মাত্রা কিন্তু ইম্পর্টেন্ট এই কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে। টর্কের মাত্রা, কাজের মাত্রা, গতিশক্তির মাত্রা, এই মাত্রাগুলো এক। আবার বললাম, টর্কের মাত্রা, কাজের মাত্রা, গতিশক্তির মাত্রা, এই মাত্রাগুলো সেম, এক। এগুলো লাগবে না। তাহলে শক্তির একটা সাধারণ রূপ, এই জিনিসটা আমরা এড়াই যাই, কিন্তু এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, যে শক্তির একটা সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। এটা একটু মনে রাখতে হবে। এই যে বলছে দেখো, গতিশক্তি কাজের মাত্রা একই, টর্কের মাত্রাও কিন্তু একই। তাহলে একটা মাত্রা শিখলে হয়ে যাচ্ছে, কাজের মাত্রাটা জানি, তার মানে বাকিগুলো আমরা জানি। বুঝতে পারছো? তাহলে গতিশক্তির মাত্রা কিন্তু একই। এইটা দিয়ে প্রচুর ম্যাথ আসে জিএসটিতে, এই যে ইকে ইকুয়াল টু পি স্কয়ার ভাগ টয়েস এম, এই সম্পর্কটা একটু মনে রাখতে হবে। এমনকি ভাষার মাধ্যমেও আসে, যে গতিশক্তিটা ভরবেগের সাথে কিভাবে সম্পর্কিত, বর্গের সমানুপাতিক, ভরের ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্রটা একদম মাথায় নিয়ে যাইতে হবে তোমাকে, এই যে এখানে বলে দিয়েছে, দেখছো? একটু খেয়াল করো। আমরা কিন্তু সব পড়বো না, যে জিনিসটা লাগবে ততটুকুই পড়বো। এগুলো আমরা চাইলে এমনিতে পড়তে পারতাম, সময় নষ্ট করা যাবে না, এই সময়গুলো অনেক ইম্পর্টেন্ট। আর এক্সাম দিতে হবে। আমাদের মোটামুটি টিচার প্যানেল সাজানো হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিই, যে জিএসটির জন্য আমরা ফ্রি একটা এক্সাম ব্যাচ করতে চাচ্ছি। কারণ অনেকেই এটা, আমি অ্যাডমিশন সিচুয়েশনে বেশি করে
মানে বেসিক্যালি ফেস করছি। তার জন্য ভাবলাম যে জিনিসটা ফ্রি করে দিব একদম সবার জন্য উন্মুক্ত। আর যে লেভেলে কোশ্চেনগুলো তৈরি করব তোমরা দেখলে বুঝতে পারবা। আশা করি তোমরা এখানে সবাই অ্যাটেন্ড করবা। আমাদের টেলিগ্রাম গ্রুপে জিএসটির এই প্রোগ্রামটা চলবে। এখানে লেখা যাচ্ছে না, এইভাবে লিখতে মনে হচ্ছে না। যাই হোক, এতটুকুই বলতেছি। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের অনেক মডারেটর কাজ করবে, তোমরা নক করলেই তোমাদেরকে অ্যাড করে দিবে। নাম্বারটা দিয়ে দিই না হয়, 017। তোমরা এখানে এক্সাম দিবা, কারণ এক্সাম দিলে হয় কি, একটা জিনিস ধরো পড়তেছো, ওই জিনিসটা চোখে ভাসতেছে, কিন্তু যখন আবার পরীক্ষার হলে বা একটা কোশ্চেন আকারে জিনিসটা দেখবা, তখন দেখবা জিনিসটা তুমি পারতেছো না। এই জন্য কোশ্চেন ফেস করতে হবে, কোশ্চেন ফেস করে পড়তে হবে। তুমি এক্সাম না দাও, সলভ শিটটা নাও, কিন্তু ওই জিনিসটা তোমাকে করতে হবে। আচ্ছা দেখো, আমাদের মোটামুটি কিন্তু কাজক্ষমতা ভক্তি শেষের পথেই। এখানে একটা ম্যাথ আছে যে একটা বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। মানে এরা বলতেছে এই যে ভূমি থেকে 10 মিটার উচ্চতার ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এই ম্যাথগুলো প্রচুর পাবা। এই টার্মটা সব থেকে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। গতবার এগ্রিতেও আসছিল এই অঙ্কটা, যে গতিশক্তি বিভব শক্তির ঋণ গুণ, বিভব শক্তি গতিশক্তির ঋণ গুণ। মানে দুইভাবেই কিন্তু আসতে পারে। এখানে বলছে কি, যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এটা এই যেখানে বলছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এটা এইভাবে না বলে এটাও বলতে পারতো যে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। সেই ক্ষেত্রে কি করব, দেখো আমি দুইটা টার্মই তোমাকে দেখা দিচ্ছি। এটা একটু বড় করি। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে কি? আশা করি দেখা যাচ্ছে যে গতিশক্তি বিভব শক্তির যখন দ্বিগুণ বলবে সেই ক্ষেত্রে কি করব আমরা। সরি, এখানে মার্ক করা যাচ্ছে না। আচ্ছা, এখানে মার্কিং হচ্ছে না, যাই হোক আমি তোমাদেরকে দেখাই একটু। দেখো, বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখো, গতিশক্তি বিভব শক্তি যখন এন গুণ বলতেছে সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান, এই সূত্রটা মাথায় রাখবা। মনে রাখা সম্ভব, আমরা মনে রাখছি, তোমরা মনে রাখতে পারবা। আর বিভব শক্তি গতিশক্তির এন গুণ, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে এন এইচ বাই এন প্লাস ওয়ান। মানে এখানে এইচ এর সাথে জাস্ট একটা অতিরিক্ত এন আসবে। আর আমাদের এখানে যে ম্যাথটা ছিল, দেখো এখানে একটা কিন্তু দিয়ে দিছে, এই যে ভূমি হতে 10 মিটার উচ্চতায়, তার মানে এটা হচ্ছে এক্স এর মান। এখানে কি সমস্যা হয়েছে বুঝতে পারতেছি না, আমাদের টাচপ্যাড কাজ করতেছে না কেন? আচ্ছা, টাচপ্যাড কাজ করতেছে না কেন? আচ্ছা, আমি এটাতে কাজ করতেছি। কাজ হবে না মানে কাজ করতেই হবে, সমস্যা নেই। আমি বললাম দেখো, আহ, কি বলতেছিলাম, যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, সেই ক্ষেত্রে কি করব আমরা, এই সূত্রটা একটু মনে রাখবো, যেটা দেখাইলাম তোমাদেরকে। দেখো, এক্স ইকুয়াল টু এইচ বাই এন প্লাস ওয়ান। এখন আমি এখানে তোমাকে বের করছিলাম, কথার মাঝে হারাই গেলাম। এই যে এখানে ছিলাম আমি, এখানে ছিলাম যে 10 মিটার উচ্চতায়। তাহলে এই 10টা কি সেটা বুঝতে হবে। এই 10টা হচ্ছে এক্স এর মান, ভূমি থেকে যত উচ্চতায় থাকবে সেটা হচ্ছে এক্স এর মান। এখন এই এক্সটা আমি যদি বসাই, দেখো তো কি হয়। এই আমি কিন্তু এখানে অঙ্কটা দেখাই দিছি। এই যে আমি 10টা কিন্তু এক্স এর মানের জায়গায় বসাই দিছি, আর আমার অঙ্কে ছিল কিন্তু গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। সেই হিসেবে কিন্তু আমি এই সূত্রটাই নিছি এখানে। তাহলে দেখো, এক্স এর মান বসাইছি, আমাদের উচ্চতা চাইছে, সেইটা এইচ এর মান বের করব। আর এখানে বলছিল গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, দ্বিগুণের কথা বলে নাই। দেখো তো, এখানে দ্বিগুণের কথা বলে নেই। এই যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে, তার মানে কি করতে হবে, আমাদের প্রথম সূত্রটা নিতে হবে, এই সূত্রটা নিয়ে আমরা ম্যাথটা করব। তাহলে এই সূত্রটা নিয়ে আমরা ম্যাথটা করলাম, এইচ এর মানটা বের করলাম, তাহলে 30 বের হয়ে গেল। এত কিন্তু জটলা ভাবে যেখানে বইয়ে করে দিচ্ছে ওই জটলা ভাবে করার কোনো প্রয়োজন হয় না। জাস্ট এই সূত্র দুটো মনে রাখবা। আর এই ম্যাথটা 100% ইম্পর্টেন্ট, এই কারণে তোমাকে এই সূত্র দুটো মনে রাখতেই হবে। তুমি এখান থেকে কমনও পাইতে পারো, এই কোশ্চেনটা এবারের জন্য অনেক ইম্পর্টেন্ট। কিন্তু ভেজাল হয়ে গেল, আমাদের টাচপ্যাডটা কাজ করতেছে না। যাই হোক, আমি এটা ডিলিট করে দিই দেখি। আমাদের ক্লাস কিন্তু শেষের দিকে, সমস্যা নেই। আমরা স্প্রিং ধ্রুবকের সূত্রটা জানি যে কে ইকুয়াল হচ্ছে এফ বাই এক্স। আর স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে, কিন্তু গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, এই জিনিসটা একটু খেয়াল রাখবা।
এই যে আর এই ম্যাথটা একটু দিয়ে রাখে যে তোমার একটা জিনিস সহজেই এই ধরনের অঙ্কগুলো যখন দেখবা কোনো ক্যালকুলেশন করবা না, একটা থেকে একটা বাদ দিয়ে দিবা। মানে একটা সরবরাহকৃত শক্তি, একটা হচ্ছে অপচয়কৃত শক্তি, এইটাই থাকবে। ধরো তুমি একটা প্রদত্ত শক্তি আছে, তোমার একটা মোটরের কাজ করার ক্ষমতা 700, তো এখানে ব্যয়িত শক্তি হয়েছে 200। জাস্ট খুব ইজিলি অঙ্কটা দেয়, কিন্তু আমরা অনেকে অঙ্ক করতে চাই জিনিসটা ভুল করে ফেলি। জাস্ট তুমি বিয়োগ করে দিবা, আর কিছু না। বুঝতে পারছো? বিয়োগ করে দিলে ম্যাথটা হয়ে যাবে। এই ম্যাথটা একটু দেখবা। আমাদের শেষ দিকে এসে টাচপ্যাডটা একটু সমস্যা করে দিল। সমস্যা নাই, আমি পড়ায় দিচ্ছি। আরেকটা তো আছে। এখানে বলছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে যে ভাঙানো হয়, এটা ফিশন না ফিউশন, এই জিনিসটা একটু কনফিউশন হয়ে যায়। তাহলে ইউরেনিয়াম যেটা আছে সেটা হচ্ছে ফিশন বিক্রিয়া, প্রচুর তাপ উৎপন্ন করে, নিউট্রন আসে এখানে। আর আমরা যখন সূর্যের ক্ষেত্রে জিনিস, যে কোনো জিনিস পড়বো, সূর্যের ক্ষেত্রে হচ্ছে ফিউশন। নাম দেখো তো কোনটা বড়, ফিশন না ফিউশন? ফিউশন নামটা বড় না? আর সূর্যও কিন্তু অনেক বড়। তার মানে সূর্যের ক্ষেত্রে যখন কাজ করবে সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ফিউশন, আর ইউরেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে ফিশন। এই জিনিসটা একটু মনে রাখবা। এখান থেকে আর তেমন কিছু নেই বলার। আর দেখো এখানে ক্ষমতা, এখানে বিদ্যুৎ বিলের যে অঙ্কটা, সেই ক্ষেত্রে এখানে এই জিনিসটা কাজে লাগে। আমি একটু দেখাই যে ডাব্লিউ ইকুয়াল টু পিটি, আমরা কিন্তু এটা সবাই জানি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। এই ম্যাথটা যখন করবা তখন তুমি ঘন্টায় অঙ্কটা করবা। বুঝতে পারছো? ধরো তোমাকে বলতেছে বিদ্যুৎ বিল প্রতিদিন 5 টাকা করে আসে বা 5 ইউনিট আসে। এই ক্ষেত্রে তুমি প্রতিদিনের হিসাবটা কি করবা, 12 ঘন্টায় করবা। এটা কখনো মিনিটে কনভার্ট করতে যাবা না, সেকেন্ডে কনভার্ট করতে যাবা না। প্রতিদিনের হিসাবে 12 করবা। বা বলছে যে প্রতিদিন 60 মিনিট চালানো হয়, তার মানে কি 1 ঘন্টা। বা প্রতিদিন 30 মিনিট চালানো হয়, মানে হচ্ছে কি 0.5 আওয়ার। তার মানে জিনিসটা তুমি আওয়ারে করবা এই টাইমটা। আর এটা তো হচ্ছে ক্ষমতার মানটা, আর এটা আমরা বের করব। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পিটি, এই সূত্রটা দ্বারা আমরা ম্যাথটা করতে পারি খুব ইজিলি। আমাদের ম্যাথটা করতে গেলে অনেকে মেলে না, এইটার কারণেই, কারণ আমরা জিনিসটা ঘন্টায় করি না। আর ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000 দিতে হবে। এটা কিন্তু আমি ভুলে গেছিলাম, ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000, 1000। ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000, নাহলে ম্যাথটা মিলবে না, মানে একটু কম বেশি হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমি পরেরটায় যাই। ক্ষমতা এককটা দেখে নেবা, জুল পার সেকেন্ড, এটা মুখস্থ করে নিবা। এই ক্ষমতার মাত্রাটা লাগবে কিন্তু। তোমরা কি আসলে এই মাত্রা বের করতে পারো? আমি কি এই মাত্রা দেখাই দিব সেটা ভাবতেছি। একটু আগে দেখলাম না ক্ষমতা, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তাহলে পি হচ্ছে কি? পি হচ্ছে ভরবেগ। তাহলে এইটার মাত্রাটা বসায় দাও। ভরবেগের মাত্রা হচ্ছে ভর বেগ, এল টি ইনভার্স 1। এখানে লেখার কোনো স্কোপই নেই। আর এটা হচ্ছে কি সেকেন্ড, তাহলে টি। বুঝতে পারছো? তাহলে ভর বেগ সেকেন্ড। তাহলে দেখো এম এল টি ইনভার্স 2, এটা হচ্ছে কিন্তু তোমার, ও সরি, আমরা তো ক্ষমতার মাত্রা বের করব, আমি কাজের মাত্রা বের করতেছি। এম এল স্কয়ার টি ইনভার্স 2 এইটা বের করতেছি, কিন্তু ভুল করলাম আমি। সরি, আমি একবার দেখাচ্ছি। আমরা বের করব ক্ষমতার মাত্রা। আমাদের সূত্র হচ্ছে কি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। আমরা বের করলাম ডাব্লুর মান, ডাব্লুর মাত্রা, কিন্তু আমাদের বের করতে হবে পি এর। তার মানে কাজের মাত্রাটা উপরে যাবে আর নিচে যাবে সময়। তাহলে তো পির মাত্রাটা বের হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি এম এল টি ইনভার্স ওয়ান, এম এল টি ইনভার্স ওয়ান। এটা কিসের মাত্রা? কাজের মাত্রা হচ্ছে কি বল গুণন সরণ। তাহলে ও সরি, বল গুণন সরণ করতে হবে না? আমি আবার ভুল করলাম। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। ছোট বোর্ড তো, ওই জন্য ম্যানেজ করা হচ্ছে না ওইভাবে, লিখতে পারতেছি না। ডাব্লিউ ইকুয়াল টু পিটি, আমি পি বের করব। তাহলে ডাব্লিউ বাই টি। ডাব্লিউ হচ্ছে বল গুণন সরণ, আর এটা হচ্ছে টি, এইটাই। বুঝতে পারছো? তাহলে এম এল স্কোয়ার দেখো হয়ে গেছে, এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটা উপরে চেয়ে 3 হবে। ছোট বোর্ড, এই জন্য একটু সমস্যা হয়েছিল, কিন্তু তোমরা ক্ষমতার মাত্রাটা একটু দেখবা। এই যে এক অশ্ব ক্ষমতা সমান কত, এটা দেখে রাখবা। ক্ষমতার মাত্রা, কাজের মাত্রা, টর্কের মাত্রা, এগুলো সব দেখবা। আর কাজ, টর্ক, গতিশক্তি, এগুলো তো একই বললাম। দেখো, সংরক্ষণশীল বল যে কথাটা বলছে, একটা জিনিস ধরো, একটা মিষ্টি হাঁড়ি আছে, মিষ্টির হাঁড়িটা কি করতে হবে? সংরক্ষণশীল বলের উদাহরণ। এখন মিষ্টির হাঁড়িটা কি করতে হবে?
যদি কোনো কারণে ফুটা হয়ে যায়, সেই জিনিসটা কি, ওই রসটা কি পুনরায় উদ্ধার করা যাবে? মাটিতে পড়ে যাবে একদম কিন্তু। তার মানে সংরক্ষণশীল বল কৃত কাজ সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা যায়। শুধুমাত্র এটা অবস্থানের উপর নির্ভর করে থাকে। আমি কি জানি বললাম যে মিষ্টির ক্ষেত্রে উদাহরণটা একটু কেমনে দিয়ে দিছিলাম, হয়তো তোমরা বুঝতে পারোনি। দেখো, যে জিনিসটা সংরক্ষণশীল সেটা কি, এটা সংরক্ষণ করা যায় মানে কি পুনরায় উদ্ধার করা যায়। আর এটা শুধুমাত্র ওই অবস্থানের উপর নির্ভরশীল। আর এটার ক্ষেত্রে পূর্ণ চক্রে এই কাজটা শূন্য হয়ে যায়। আর আমরা যখন অসংরক্ষণশীল বল বলবো, এর বিপরীতটা ঘটবে। কোথায় গেছে? এখানে দেওয়া নেই। তাহলে আমরা এখানে তোমাদেরকে দেখাই দিই যে এটা মাত্র শুধুমাত্র অবস্থানের উপর নির্ভর করবে না, এক্ষেত্রে দিকটাও লাগবে। আর এই কাজটা পুনরায় অসংরক্ষণশীল, মানে এমনিতে তো নাম দিয়ে তো বোঝা যায় যে অসংরক্ষণশীল মানে হচ্ছে পুনরুদ্ধার করা সম্ভব নয়। আর মোট কাজটা পূর্ণচক্রে শূন্য হবে না, জাস্ট বিপরীতটা। বুঝতে পারছো? আমরা কিন্তু এগুলো জানি। এই যে অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, সান্দ্র বল, এই দুইটাই জাস্ট মনে রাখবা। এই দুইটা বাদে বাকি মহাকর্ষ বল যে মানে যত বল আছে সবগুলোই হচ্ছে তোমার সংরক্ষণশীল বল। এখানে আরেকটা বল ছিল যে ঘর্ষণ বল, সান্দ্র বল, আরেকটা কি জানি এখানে হয়তো দেওয়া নেই, আরেকটা বইয়ে দেওয়া ছিল, আমারও সঠিক মনে পড়তেছে না। তার মানে একটা ঘর্ষণ বল, সান্দ্র বল আর, আচ্ছা সরি, এটা আমারও মনে পড়তেছে না, জাস্ট এই দুইটা উদাহরণই মনে রাখো। এই যে ঘর্ষণ বল, অসংরক্ষণশীল বল, এই ম্যাথটা লাগবে। হ্যাঁ, এটা আমার ম্যাথ কিন্তু আমরা জানি। এটা সব থেকে একটা ভাইরাল বলা যায় যে 270 কেজি ভরের একটা বোঝা ক্রেনের সাহায্যে এতবার এই বিভিন্ন জায়গায় এই ম্যাথটা আসছে, এত বেগে উঠানো হয়েছে। 270 কেজি ভরের একটা বোঝা ক্রেনের সাহায্যে এত বেগে উপরে ওঠানো হয়েছে। এখন ক্রেনের ক্ষমতা কতটুকু হবে? এই যে পি ইকুয়াল টু হচ্ছে এফ ভি, এই সূত্রটা একদম মুখস্থ রেখে দিবা। পি ইকুয়াল টু এফ ভি, চাইছে কি ক্ষমতা, তাহলে পি, তাহলে আমরা কি বের করবো? এফ ভি। তাহলে এফ এর মান কি দেওয়া আছে? না, এই যে 270 গুণন 9.8 লেখা যাচ্ছে না, বলতেছি মুখে। এফ এর মান বের করতে পারবে না, কারণ ভরের মান দেওয়া আছে, মানে 9.8 দ্বারা গুণ করে দিবা। আর বেগ তো দেওয়া আছে, হয়ে গেল, দেখবে এসে যাবে। আমার জিনিসটা মনে পড়তেছে না, ঘর্ষণ বল, সান্দ্র বল, আর একটা তোমরা জাস্ট একটু দেখে নিও তো, কারণ ওই জিনিসটা লাগবে। এই তিনটাই শুধুমাত্র অসংরক্ষণশীল বল। আর বাকিটা হচ্ছে তোমার যে যেমন মহাকর্ষ বল, এগুলো হচ্ছে সংরক্ষণশীল বল। এই জিনিসটা তোমরা হয়তো অন্য রাইটারের বইয়ে পাইতে পারো, অথবা বিভিন্ন টেস্ট পেপার বইগুলোতে দেওয়া আছে। আমাদের মোটামুটি কিন্তু শেষ। হ্যাঁ, এটা অধ্যায় শেষ। জাস্ট দুইটা কথা বলি যে অধ্যায় ভিত্তিক সলভের ক্ষেত্রে তোমরা কি করবা, মানে বইয়ের শেষে যে এমসিকিউ গুলো দেওয়া আছে, এখন যেহেতু শেষ সময় আমরা ওইভাবে ফুললি ক্লাস দিতে পারবো না, মানে এমসিকিউ গুলো সহ, কারণ আরো অনেক ক্লাস নিতে হবে। এই ক্ষেত্রে কি করবা, যে এক কথায় যে জিনিসগুলো উত্তর আছে, যে নিচের কোনটি ঘর্ষণ বল, সান্দ্র বল, এই টাইপ কোশ্চেনগুলো বেশি করার চেষ্টা করবা। আর যেগুলো ম্যাথমেটিক্যাল টার্ম, এই জিনিসগুলো অ্যাভয়েড করবা। কারণ তুমি পরীক্ষার হলে ওইভাবে কিন্তু টাচ করতে পারবা না জিনিসগুলো, যেগুলো আগে পারবা সেগুলো করবা। আর ছোটখাটো যে ম্যাথগুলো, এফ এস কস থিতা, এই যে পি ইকুয়াল টু এফ ভি, এই সূত্রগুলো দ্বারা যেটা, অবশ্যই এগুলো চেষ্টা করবা। আর বললাম তো, মানে মানে বেশি ওই হাই লেভেলের ম্যাথগুলো করতে যাবে না, কারণ তোমার একটা যদি 65+, তুমি একটা মার্ক রাখতে পারো, তুমি একটা ভালো জায়গায় যাবা। তোমাকে তো 100 পাইতে হচ্ছে না, এই জন্য একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।